একা এই জঙ্গলে মহিলা, সাহস আছে তো? হ্যাঁ গো, ওর সাথে বসে কথা বলছিলাম, বিশাল বড় একটা পাখি দেখলাম। উনি বললেন ওর পোষ্য। কি পাখি? অন্ধকারে বুঝতে পারলাম না, তবে বাইরের দেশের কোনো স্পিসিস হতে পারে। এত বড় পাখি আমি এর আগে কোনো দিন দেখিনি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। আমাদের আজকের নিবেদন লেখিকা অনিন্দিতা নাথের কলমে কাটেরি। অন্ধকার সরিয়ে আলো নিয়ে আসে শুভ শক্তি, কিন্তু অশুভ শক্তির হাত ধরেও যখন ন্যায় প্রতিষ্ঠা হয়, তখন কি আর সেই শক্তিকে অশুভ বলা চলে? লেখিকা অনিন্দিতা নাথের জন্ম সোদপুরে, উত্তর 24 পরগনায়। বর্তমানে গুরগাঁওয়ের বাসিন্দা। নবরোজ পত্রিকা, বৃশ্চিক রহস্য রোমাঞ্চ সংকলন সহ আরও অন্যান্য অনেক পত্রপত্রিকায় তাঁর লেখা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, এবং ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তার একক বই লুকাসিয়া। আজকের কাহিনীর প্রধান চরিত্রে পলা, গল্প পাঠে কুন্তল। পলার চরিত্রে অভিনয় করছে প্রদীপ্তা। অন্যান্য চরিত্রে হ্যাপি, বাল্মীকি, ঋষিতা, কৌশিক, অতনু, নীল, বিশ্বজিৎ, প্রীতম, অভিজিৎ, মৌটুসী, স্নেহাদ্রি এবং বর্ণালী। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা অনিন্দিতা নাথের কলমে কাটেরি। এদিকে দেখ, মাইন্ড ব্লোয়িং ভিউ। সুবর্ণ চিৎকার করে উঠল। মেঘের আড়াল সরিয়ে যখন সূর্যের আলো জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ল, সবুজ জঙ্গল যেন প্রাণ ফিরে পেল। গাইড ছেলেটি দক্ষিণী টানে পাশ থেকে বলে উঠল, এখানে এত জোরে বাত করবেন না। ছেলেটার কানে যেন কথাগুলো পৌঁছল না। তার সঙ্গিনীর হাত ধরে টানতে টানতে ছুটতে লাগলো জঙ্গলের ভেতরের দিকে। ছেলেটা একবার পিছন ফিরে গাইডকে দেখল। ওদিকে যাবেন না সাব, ওদিকে কাটেরি জঙ্গল, ওদিকে। সুবর্ণ কোন এক আকর্ষণে সেই দিকে ছুটে চলেছে। গাইড ছেলেটা একবার আকাশের দিকে তাকালো। মেঘ সরে সরে আসছে, কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। মেয়েটার হাত ধরে ও ছুটতে থাকে সামনের দিকে। হঠাৎ করে জলের শব্দ শুনে থেমে যায়। দেখে একটা পাহাড়ের ফাটল থেকে জল পড়ে ঝর্ণার সৃষ্টি হয়েছে। মেয়েটা একটু থমকে দাঁড়িয়ে পড়ে, আরো কয়েকটা ছবি তুলে নেয়। হঠাৎ করে উজ্জ্বল আলোটা কেউ যেন নিভিয়ে দিল। আশেপাশের কুয়াশার দল যেন নিজেদের ডানা মেলে জায়গাটাকে ঢেকে ফেলতে চায়। সুবর্ণ, সুবর্ণ, চিকে চল এখান থেকে। জায়গাটা কেমন একটা। ডার্লিং, এত তাড়া কিসের? সবে তো এলাম। কথাটা শেষ করে বলিষ্ঠ হাত দুটো দিয়ে চেপে ধরল মেয়েটাকে। মেয়েটার ঠোঁটের উপরে দাঁতের দাগ। কি করছো? তোমাকে তো কতবার বললাম, আর মাত্র। কথা শেষ করার আগেই বলিষ্ঠ হাত দুটো এক ধাক্কা দিয়ে শুকনো পাতার উপর মেয়েটাকে ঠেলে ফেলে দিয়ে ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই দেখতে পেল গুহার অন্ধকার ভেদ করে দুটো সবজে চোখ ওদের দিকে তাকিয়ে। সুবর্ণ পাথরের মতো স্থির হয়ে গেছে। গুহার চোখ দুটো যেন তাকে অবশ করে দিয়েছে। মেয়েটা সাময়িক বিহবলতা কাটিয়ে পরনের কুর্তিটা ঠিক করে ছুটতে শুরু করল। ছুটতে ছুটতে একবার পেছন ফিরে তাকালো সে। অন্ধকার তখন আরো গভীর, পথ ভালো করে দেখা যাচ্ছে না। সেই আবছায়া আধারকে সারা শরীরে মেখে কিছু একটা উঠে এসেছে গভীর খাদ থেকে। মাটির উঁচু নিচু পথে মেয়েটা দৌড়চ্ছে, আর পেছন থেকে ভেসে আসছে
একটা তীব্র কর্কশ ধ্বনি, আর সাথে সুবর্ণর তীব্র চিৎকার। মেয়েটা দৌড়াচ্ছে, আর তার মনে হচ্ছে যেন অতিকায় কোনো প্রেত তার ডানায় ভর করে তার দিকে ছুটে আসছে। ক্যাম্পের সামনে এসে দেখল গাইড ছেলেটা কোথাও নেই। গাড়িটা দাঁড়িয়ে। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসেই গাড়ি স্টার্ট করে দেয় সে। দুটো সবজে চোখ জঙ্গলের ভেতর থেকে ওদের তখনও দেখে যাচ্ছে। গাছের আড়াল থেকে গাইড বেরিয়ে আসে। এইবার বিড়বিড় করে বলে, আরো একজন প্রাণ খোয়ালো। বলেছিলাম কাটেরি জঙ্গলের দিকে যাবেন না। ভারী রুকস্যাক দুটো তাঁবুর মধ্যে রেখে বাইরে বেরিয়ে এলো পলা। দীর্ঘদিন ধরেই সুযোগ খুঁজছিল গহীন অরণ্যে এসে ওয়াইল্ড ফটোগ্রাফি করার জন্য। ও জানে এরকম একটা সুযোগ ওর ফটোগ্রাফি জীবনে একটা আলাদা অভিজ্ঞতা এনে দেবে। যে ম্যাগাজিনের অফিসে পলা চাকরি করে সেখান থেকে আরও দুজন, রণজয় আর শান্তনু, সুযোগ পেয়েছে। সারা দেশের মোট ৩২ জন ফটোগ্রাফারদের তোলা ছবির প্রদর্শনী হবে মায়ানগরী অর্থাৎ মুম্বাইতে। উঁচু উঁচু গাছগুলো অতন্দ্র প্রহরীর মতো জায়গাটাকে ঘিরে রেখেছে। মাঝখানের খানিকটা অংশে গাছপালা তুলনামূলক কম থাকায় জঙ্গলের এই অংশে ক্যাম্পগুলো পরপর তৈরি হয়েছে। কি দারুণ জায়গাটা! কেরালার এই জঙ্গলে এমনিতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা কম থাকায় বন্য জীবজন্তুরা নির্ভয়ে বিচরণ করতে পারে। তাই আসার পর থেকেই ঘন গাছের আড়াল থেকে বন্য প্রাণীদের এদিক ওদিক ছুটে যাওয়া মাঝে মধ্যে চোখে পড়ছিল। তবে এই জঙ্গলে বাঘ সিংহ নেই। মাংসাশী ছোট কিছু প্রাণী আছে, তবে তারা অনেক গভীরে থাকে। চার পেয়ে কিছু উৎসাহী চোখ দূর থেকে দাঁড়িয়ে মেপে নিচ্ছিল ওদের। রণজয় জিজ্ঞেস করল, ওদিকে কি দেখছো পলা? লেন্স থেকে চোখ নামিয়ে ঘুরে তাকিয়ে দেখল রণজয়, এই প্রজেক্টের হেড। সেরকম কিছু নয়, মনে হচ্ছে বিনা নিমন্ত্রিত অতিথিদের দেখে এখানকার বাসিন্দাদের ভালো লাগেনি। দুটো লম্বা লেজ ঝোলা পাখি তখনই ক্যাঁ ক্যাঁ শব্দে উড়ে গেল। মাইন্ড ব্লোয়িং। রণদা আর একটা পুরস্কার এই জঙ্গল থেকে নিয়েই যাবে মনে হচ্ছে। ওরা ঘুরে দেখতে পেল ওদের পেছনেই শান্তনু দাঁড়িয়ে, মুখে জ্বলন্ত সিগারেট। কিছু মাস আগেই রণজয়ের ঘুম ভাঙা পাখি সিরিজের ছবিগুলো ম্যাগাজিনের পাতায় সাড়া ফেলে দিয়েছিল। তারপরেই অফিস থেকে এই প্রজেক্টের দায়িত্ব পেয়েছিল। সারা অফিসে মেয়েদের হার্ট থ্রব রণজয় সামন্ত। একমাত্র পলা একেবারে নিষ্পৃহ ওর প্রতি, আর সেটাই যেন রণজয়কে ভিতর থেকে মাঝে মধ্যে একবারে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। শান্তনু আর রণজয়ের তাঁবুর পাশেই পলার তাঁবু। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে তাঁবুর মধ্যে ঢুকে পড়ল পলা। বাইরে থেকে শান্তনুর গলার স্বর ভেসে এলো, এখনই ঘুমাবি? না গো, তবে মাথাটা টিপটিপ করছে, একটু রেস্ট নেব। পলা তাঁবুর ভেতর শুয়ে শুয়েই রণজয়ের গলা শুনতে পেল। সে বাকিদের উদ্দেশ্যে বলছে, কাল সকাল থেকে দুটো দলে ভাগ করে ছড়িয়ে পড়ব জঙ্গলের মধ্যে। দুটো দলের সঙ্গে দুজন গাইড থাকবে, আরু আর নরাত্মক। ওরা লোকাল ছেলে, পথঘাট চেনে। তবে একটা কথা, বিকালের আগেই আবার ক্যাম্পে ফিরতে হবে। আর জঙ্গলের দক্ষিণ দিকের একটু বদনাম আছে, কারণ ওইদিকের জঙ্গল ভীষণ ঘন আর পথও অত্যন্ত দুর্গম। তাই আমরা কেউই ওদিকে যাব না, ঠিক আছে? ওদিকে কি আছে গো? পাশ থেকে আরু বলে উঠল, कटेरी থাকে উধার। চারিদিক থেকে এক গুঞ্জন শুনতে পাওয়া গেল। আরু হাত দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বলল,
यहाँ का লোকাল ভাষায় কটেরি মানে হলো জঙ্গলের অশুভ আত্মা, বুড়ি ছায়া। কটেরি গভীর কাঠ থেকে উঠে এসে মানুষ দেখলেই টেনে নিয়ে যায়। ক্যাম্পের মধ্যে সকলেরই চোখ মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে। আর ও আবারও বলল, उधर जाने में बहुत खतरा है। वो क्या है वो किसी को नहीं पता, पर कुछ तो है जिसकी वजह से लोग डर जाते हैं। पर और भी कुछ है वहाँ पे जो कटेरी के हाथ से मनुष्य के बचाए। समथिंग अ गुड स्पिरिट। ক্যাম্পের সবার মধ্যে এক ফিস ফিস শুরু হলো। রণজয় গলা চড়িয়ে বলল, এসব নিয়ে ভাবার দরকার নেই, এদিকটা সেফ। বন বিভাগের পারমিশন যখন আছে তখন চাপ নেই। চলো সবাই রেস্ট নাও, কাল সকাল থেকে আমাদের কাজ শুরু হবে। ঘণ্টাখানেক পর তাঁবু থেকে বেরিয়ে এলো পলা। দেখল সবাই কফির মগ নিয়ে বনফায়ারের সামনে বসে আছে। রণজয় ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে, কিন্তু পলার মন নেই সেদিকে। মেয়েটা বরাবরই চুপচাপ, খুব অসুবিধা না হলে কোনো কথা বলতে চায় না। আগে তাও টুকটাক কথা বলতো, এখন সেটুকু বলতে ইচ্ছে করে না। যতটা পারে হ্যাঁ হুম এভাবেই চালিয়ে দেয়। পলার মা যখন মারা যায় তখন ওর 7 বছর বয়স। তারপর তার বাবা আবারও দ্বিতীয় বিয়ে করেন। সৎমায়ের উগ্র আচরণে মেয়েটা ছোট থেকেই ভেতরে ভেতরে কুঁকড়ে থাকত। বাবার যেটুকু সহচর্য পলা পেত, নতুন মা আসার পর সেটাও চিরতরে হারিয়ে যায়। নিচের তলার বড় ঘর থেকে পলার জন্য তখন জায়গা হয়েছিল চিলে কোঠার ছোট্ট ঘরটা। সেখানে নিজের জীবনকে একটু একটু করে গুছিয়ে নিয়েছিল পলা। ভালোভাবে জানত সে না চাইলে তাকে কেউ খেতেও দেবে না, কেউ জিজ্ঞেসও করবে না। বাবা মাঝে মাঝে কিছু করতে চাইতেন, কিন্তু নতুন মায়ের চোখ রাঙানিতে সেটা কখনোই সম্ভব হতো না। এভাবেই সময়ের গাড়ি চলছিল। স্কুল কলেজ পাশ করলো পলা। সে ছোট থেকেই বুঝেছিল নিজের পায়ে না দাঁড়াতে পারলে যে কোনো দিন ওর পায়ের তলার মাটিটা এক টানে সরিয়ে নেওয়া হবে, অনন্ত গহ্বরে হারিয়ে যাবে সে। সে দুর্ভাবনার বাস্তবায়ন হয়েছিল কিছুদিন আগে। ততদিনে এই ম্যাগাজিনের অফিসে ইন্টার্নশিপ শেষ করে চাকরিটা পার্মানেন্ট হয়েছে সবে মাত্র। তখনই তার সৎমা ময়না পলার জন্য সম্বন্ধ নিয়ে এলো তার গ্রাম থেকে। ছেলের বাবার প্রচুর সম্পত্তি। সেই ছেলেকে বিয়ে করলে পলা একেবারে রাজরানী হয়ে থাকবে, কিন্তু একটাই শর্ত, বিয়ের আগে চাকরি ছাড়তে হবে। পলার সৎমা ময়না আগুন দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে বলেছিল, ও বাড়ির বউরা চাকরি করে না। শান্ত মেয়েটা কেমন যেন ক্রুদ্ধ বাঘিনীর মতো ফুঁসে উঠে বলেছিল, সোজাসুজি বললেই তো পারতে, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম। নতুন নতুন ফন্দি করার দরকার ছিল না। গরম ফুটন্ত তেলে জল পড়ার মতো ময়না তার ফনা তুলতেই ঠান্ডা গলায় বলা উত্তর দিয়েছিল, এই বিয়ে আমি করব না। কিন্তু তারপর থেকেই অত্যাচার বেড়েই চলল। পলা তা সত্ত্বেও চুপচাপ ছিল। কিন্তু সেই দিন ময়না পলার রাত করে অফিস থেকে ফেরা নিয়ে ওর চরিত্রে দাগ তুলতে ছাড়ল না। সেই দিন মেয়েটা মনে মনে ঠিক করল, না আর এ বাড়িতে থাকা চলবে না। বাবা যদিও এই সমস্ত দেখে ভীষণ উদাসীন, তবুও এক বুক ঠান্ডা অভিমান নিয়ে সে ঠিক করল এই বাড়ি ছেড়ে চলে যাবে। ক্যাম্পে আসার আগের দিন পর্যন্ত পলা যখন জিনিসপত্র গোছগাছ করছিল, তার বাবা দরজার বাইরে থেকে প্রশ্ন করেন, তার মানে তুমি আর এই বাড়িতে ফিরবে না, তাই না? ওর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠেছিল। এই এত বড় পৃথিবীতে সে একা। এই কথাটা সে তার বাবাকে বলতে পারেনি। ঠিক করেছিল চিঠি লিখে রেখে যাবে। কিন্তু রাতের দিকে ময়না তার ঘরে আসে। পলা তখন ল্যাপটপে মন দিয়ে কাজ করছিল। পলার ঘরের আলমারি খুলে তার মায়ের সমস্ত গয়না বের করে নিয়ে ময়না বলেছিল, শুনলাম বাড়ি থেকে চলে যাচ্ছ, তা ভালো, যাও।
এই গয়নাগুলো আজ থেকে আমি নিজের কাছে রাখলাম। এ বাড়ি ছাড়ার পর এসবে আর তোমার কোনো অধিকার নেই। পলা নির্বিকার, সে মাথা গুজে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। ময়না ভেবেছিল পলা হয়তো কিছু বলবে, কিন্তু ওই প্রান্তের ঠান্ডা প্রতিক্রিয়ায় তার রাগ যেন আরো খানিকটা বেড়ে যায়। পলার থুতনি ধরে সে বলে, নাক ফুলটা খুলে দাও। মুখ থেকে হাত সরিয়ে দিয়ে ঠান্ডা গলায় পলা উত্তর দিয়েছিল, তুমি আমার সব নিয়ে নিয়েছো, কিচ্ছু বলিনি, কিন্তু এটা আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন। এটায় হাত দিও না, বেশি বাড়াবাড়ি করলে পুলিশে যাব, তখন কিন্তু বাড়িও যাবে আর গয়নাও। তেজিয়াল ময়না যেন ভাবতেই পারেনি পলার মতো শান্ত একটা মেয়ে এইভাবে তাকে উত্তর দিতে পারে। কয়েক মুহূর্তের জন্য কুঁকড়ে গিয়েছিল সে। এতগুলো বছর সে ভুলেই গিয়েছে এ বাড়ির আসল মালিক পলা। পলার বাবা দ্বিতীয়বার বিয়ে করার পর তার দাদুর রাগের চোটে এই বাড়ি তার নামে করে দিয়েছিল। ময়না আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর সারা রাত চলে তুমুল অশান্তি। খুব ভোরে বাড়ি থেকে চলে আসার সময় পলা লক্ষ্য করেছিল তার বাবা লোহার গ্রিল দেওয়া ছোট্ট বারান্দাটায় অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে বিড়বিড় করে চলেছিল, পারলে আমায় ক্ষমা করে দিস মা। তোর মায়ের কাছেও আমি দোষী, আর তোর কাছেও। না, কিছু বলতে পারেনি পলা। কেবল দু চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল তার দু গাল বেয়ে নেমে এসেছিল। এসব ভাবনার মধ্যেই ওর হাতে ধরা কফি ঠান্ডা জল হয়ে গেল। সবাই বনফায়ারের পাশে বসে জমিয়ে আড্ডা মারছিল, আর সাথে চলছিল পুরনো হিন্দি গানের আসর। পলা মাঝে মাঝে আর চোখে দেখছিল। প্রতিবারই দেখেছে রণজয় তার দিকেই তাকিয়ে চোখ সরিয়ে নিচ্ছে। লোকটা অফিসেও মাঝে মধ্যে ওভাবেই তাকিয়ে থাকে, কিন্তু কোনোদিন কিছু বলেনি। আর বললেও বাকি, ছোট থেকে যে ট্রমা নিয়ে পলা মানুষ হয়েছে, এখন কাউকে বিশ্বাস করতে বড্ড ভয় লাগে তার। রাতের জঙ্গলের নিজস্ব একটা ছন্দ আছে, সেখানে অতিরিক্ত শব্দ হলে সেই ছন্দ বিঘ্নিত হয়ে যায়। পাহাড়ের কোলে সূর্য তখন অস্ত গিয়ে চাঁদ উঁকি দিয়েছে। কালো রঙের আলখাল্লায় পুরো জঙ্গলটা ঢেকে রয়েছে, শুধু আগুনের পাশে একটুখানি আলো। এই জঙ্গলে ঠান্ডা প্রচুর। পলা জ্যাকেটের চেন গলা অবধি টেনে নিয়ে জঙ্গলের ভেতর দিকে এগিয়ে গেল। সবাই নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত, কেউই খেয়াল করল না ওকে। জঙ্গলের ওপর কুয়াশার একটা আস্তরণ ধীরে ধীরে নেমে আসছে, টুপটাপ করে যেন আকাশ থেকে জল ঝরে পড়ছে। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 20 হয়ে গেছে। জঙ্গলটা একই রকম লাগছে, যেন মনে হচ্ছিল সে শুধু হেঁটে চলেছে। তার চারপাশ একেবারে স্থির, গাছগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। যেখান থেকে শুরু হয়েছিল, এতক্ষণ হাঁটার পর ওর মনে হলো সেখানেই সে দাঁড়িয়ে আছে। এইবার একটু অস্বস্তি হচ্ছিল পলার। জঙ্গলের মধ্যে নেটওয়ার্কও নেই। আসার সময় গাছগুলোর গায়ে চক দিয়ে চিহ্ন দিলেও তারপরে জঙ্গলের মধ্যে মোহগ্রস্ত হয়ে পড়েছিল সে, আর দাগ দিতেও মনে নেই তার। পকেটের মধ্যে হাত দিয়ে সে দেখল টর্চটা আছে। চারপাশের ঠান্ডাটা যেন আরও বেড়ে গিয়েছে। অন্ধকারের মধ্যে জোরালো টর্চের আলোয় সামনের অল্প অংশ দৃশ্যমান। টর্চের আলোর সামনে দিয়ে ছোট প্রাণীগুলো এদিক ওদিক ছুটোছুটি করছে। পলার ভয় লাগছে না, কিন্তু এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেটা হয়তো কথার মধ্যে দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এমন সময় একটা সুন্দর গন্ধ নাকে এলো তার। গন্ধটা খুব চেনা, তার মা এই পারফিউম ব্যবহার করত। কি যেন নাম পলা মনে করতে পারল না। সেই সুগন্ধ অনুসরণ করে সেই দিকে হাঁটতে শুরু করলো সে। একসময় একটা হলদে আলোর রেখা তার চোখে পড়ল। আলোটাকে অনুসরণ করে এগিয়ে যায় সে। গন্ধটা এখন আরো তীব্র।
জঙ্গলের একেবারে গভীরে, বা বলতে গেলে একেবারে মাঝখানে একটাই মাত্র তাঁবু লাগানো। তাঁবুর বাইরে আগুনের পাশে একজন মহিলা বসে রয়েছে। সে মহিলার পাশে কোনো সুগন্ধি ধূপ জাতীয় কিছু জ্বালানো, আর তার থেকে এই সুন্দর গন্ধটা আসছে। সে মনে মনে ভাবে, এত গভীর জঙ্গলে একজন মহিলা। পলা এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ায়, আর ঠিক তখনই ওর সারা শরীর যেন মুহূর্তের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে। ওর চোখ বড় বড় হয়ে যায়। ওর চোখের সামনে আগুনের দিকে এক দৃষ্টে তাকিয়ে সে মহিলা বসে রয়েছেন। তাকে দেখতে অবিকল তার মায়ের মতো। তার মা যে বয়সে তাকে ছেড়ে গেছেন, এই মহিলার বয়সও ঠিক সেই রকম। পলার দিকে একবার তাকিয়ে সে মহিলা জিজ্ঞেস করলেন, কিছু বলবে? পলা মাটিতে ধপ করে বসে পড়ল। মহিলার গায়ে বহু পুরনো একটা শাড়ি, সম্ভবত সুতির শাড়ি। অন্ধকারে রং বোঝা যায় না ঠিকঠাক। শাড়ির ওপর দিয়ে একটা পাতলা শাল জড়ানো, গলায় লম্বা একটা পাথরের হার। সাজ পোশাকের ধরন একেবারে আলাদা। এত ঠান্ডায় একটা মাত্র শাল জড়িয়ে কিভাবে বসে রয়েছে সেটা দেখতে পেয়ে খানিকটা অবাক হলো পলা। তার মোটা পুলোভারের নিচে আরো দুখানা সোয়েটার, তাতেও হাড়ে কাঁপুন ধরছে। কিন্তু এই মহিলা কি করে রয়েছেন এমন করে? মহিলা আবারও মুখ ফিরিয়ে নিয়েছেন, আগুনের সামনে এক দৃষ্টে তাকিয়ে। পলা তার অবাক ভাব কিছুটা কাটিয়ে জিজ্ঞেস করল, আপনাকে ঠিক আমার মায়ের মতো দেখতে, তাই ওভাবে তাকিয়েছিলাম। কিছু মনে করবেন না। মহিলা অল্প হাসলেন। এত রাতে এখানে? আমি পথ হারিয়ে ফেলেছি। হাঁটতে বেরিয়ে এত ভেতরে চলে এসেছি, বুঝতেই পারিনি। পলার সংশয় কিছুতেই কাটছিল না। সে জিজ্ঞেস করল, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন? বলো। আপনি কি এই জঙ্গলে একা এসেছেন? আগুনের দিকে তাকিয়ে থেকে মহিলা উত্তর দিলেন, হ্যাঁ, এই জঙ্গলে একাই এসেছি। আসলে এই জঙ্গল, প্রকৃতি, মাটি এসব আমায় খুব টানে। তাই যখন যেখানে খুশি ঘুরে বেড়াই। পলা আরো একটু আগুনের কাছে সরে এসে বসল। আগুনের ওমে বেশ আরাম লাগছিল তার। পলার চোখ বরাবর মেয়েটার দিকে চলে যাচ্ছিল। মাথার উপর গাছের ডালপালাগুলো কেমন কেঁপে উঠল। দ্রুত গতিতেই কিছু যেন নেমে আসছে ওদের দিকে। একটা বিশাল বড় পাখি তার বড় দুখানা ডানা মেলে তাঁবুর পেছন দিক থেকে উড়ে পলার মাথার উপর দুই চক্কর কেটে আগুনের উল্টো দিকে গিয়ে বসল। হঠাৎ করেই অত বড় একটা পাখিকে ওইভাবে উঠতে দেখে ভয় পেয়ে যায় পলা। মহিলা কয়েকটা কাঠ আগুনের মধ্যে ঠেলে দিতেই আগুনটা আরো বেড়ে যায়। পাখিটা ডানা ভাঁজ করে এমন ভাবে বসেছে যে ওটা কি পাখি সেটা বুঝতে পারল না পলা। ভয় নেই, ও আমার পোষা। ও নিষ্প্রয়োজনে কারোর কোনো ক্ষতি করে না। আগুনের আলোয় মহিলার মুখে আলো ছায়া খেলা করছিল। পলা প্রশ্ন করে, আপনি কে? আমি ভৌমি। আসলে আমাদের ক্যাম্পের গাইড বলছিল জঙ্গলের দক্ষিণ দিকে কিছু একটা আছে। জঙ্গলের দক্ষিণ দিকে ও আসতে বারণ করেছিল, কিন্তু আমি দিক ভুল করে। পলার গলা শুকিয়ে আসে। ভয় পেয়েছে সে। পাখিটাকে দেখে সারা শরীর কেমন যেন শিরশির করছিল। অত বড় পাখি আক্রমণ করলে নিজেকে বাঁচানোর কোনো উপায় জানা নেই তার। সে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। আমি আসি। দাঁড়াও। কাটেরি,
এই নামটাই বলেছিল তো গাইড। আপনি আপনি দেখেছেন কাটেরিকে? ভৌমি চোখ তুলে তাকায়। তার চোখের মনি স্বচ্ছ নীল রঙের। পলার প্রশ্নের উত্তর না দিয়ে ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। পলার মাথার মধ্যে সবকিছু গুলিয়ে যাচ্ছে। সেও ফেল ফেলে দৃষ্টিতে তাকিয়ে থাকে ভৌমির দিকে। হঠাৎ কোনো এক রাতচরা পাখি ডাকতে ডাকতে মাথার উপর দিয়ে উড়ে যায়। সম্বিত ফিরে পায় পলা। কিছু প্রশ্ন করতে যাবে এমন সময় দূর থেকে একটা বাঁশির শব্দ শুনতে পায়, আর সাথেই কয়েকজনের মিলিত কণ্ঠস্বর। ওই যে তোমাকে খুঁজতে লোকজন এদিকে আসছে, তুমি সোজা রাস্তা ধরে এগিয়ে যাও, ওদের সঙ্গে দেখা হয়ে যাবে। পলাশ সেখান থেকে উঠে সেই দিকে পা বাড়ায়। খানিকটা এগোতেই গাইড আরু আর শান্তনুকে দেখতে পায়। শান্তনুকে দেখে বলল, কি ব্যাপার বলতো? কাউকে কিছু না বলি এভাবে জঙ্গলের মধ্যে ঘুরতে বেরিয়ে পড়লি? শান্তনুদা, তুমি তো জানো এত হই হল্লা ভালো লাগে না, তাই হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলবো বুঝতে পারিনি, সরি। হাঁটতে হাঁটতেই পলা পেছন ফিরে তাকায় একবার। জঙ্গলের মাঝে এখন আর ভৌমির তাঁবু দেখা যাচ্ছে না। ওই জঙ্গলের ভেতরের দিকে না একজন মহিলা একা থাকেন। একা এই জঙ্গলে মহিলা? সাহস আছে তো? হ্যাঁ গো, ওর সাথে বসে কথা বলছিলাম, বিশাল বড় একটা পাখি দেখলাম। উনি বললেন ওর পোষ্য। কি পাখি? অন্ধকারে বুঝতে পারলাম না, তবে বাইরের দেশের কোনো স্পিসিস হতে পারে। এত বড় পাখি আমি এর আগে কোনো দিন দেখিনি। আরু, তুই দেখেছিস নাকি? তুই তো স্থানীয় লোক। নারাত্মক জঙ্গলে আসে জড়িবুটি খুঁজতে। এই জঙ্গলের এক একটা অংশকে একেবারে হাতের তালুর মতো চেনে, আর শায়দ ও বলতে পারবে। হাঁটতে হাঁটতে বনফায়ারের আগুনটা চোখে পড়ল। সেটা এখন অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আশেপাশে কেউ আর নেই। পলা হাত উল্টে ঘড়ি দেখে, 9:30 বাজে। সবাই খেয়ে শুতে চলে গেছে নিশ্চয়ই। তাঁবুতে ফিরে অল্প একটু খেয়ে নিয়ে শুয়ে পড়ে পলা। কিছুক্ষণের মধ্যেই পলার চোখে ঘুমও নেমে আসে। রাত তখন কটা বুঝতে পারল না। হঠাৎই বিশেষ একটা শব্দে ঘুমটা ভেঙে যায় পলার। তাঁবুর বাইরে কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছে। তারপরেই চরচর শব্দে তাঁবুর কাপড় ছিঁড়ে গিয়ে ইস্পাতের ফলার মতো দুটো ধারালো নখ আর সবজি রঙের দুটো চোখ ওর একেবারে সামনে চলে আসে। আতঙ্কে পাথরের মতো হয়ে যায় সে। আর ঠিক তখনই ওর মনে হয় ওর মাথার চুল ধরে কেউ জঙ্গলের পথ দিয়ে ওকে টানতে টানতে নিয়ে চলেছে। পাথরের আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছে পলার শরীর। কে যে ওকে টেনে নিয়ে যাচ্ছে সেটা অন্ধকারের মধ্যে বুঝতে পারে না। পলার শরীরের ওপর ভেসে রয়েছে সেই সবুজ দুটো চোখ। তীক্ষ্ণ চিৎকার করছে প্রাণীটা থেকে থেকে। চুলের মুঠি হালকা হয়ে আসে আস্তে আস্তে। সে পিছন ফিরে দেখে মাটি থেকে হাত দুয়েক উপরে ভূমির শরীরটা ভাসছে। তার মুখটা এখন আর তার মায়ের মতো নেই। সেখানে ফুটে উঠেছে চরম রাগ। পলা ভয় পেয়ে পিছিয়ে যেতে গিয়ে দেখতে পায় বিশাল ডানা মিলে ভূমির পোষ্য দাঁড়িয়ে সেখানে। এবারে সে বুঝতে পারল সেই সবচে চোখ দুটো ওর। সে পাখিটা আবারও তীক্ষ্ণ চিৎকার করে উঠতেই পলা দেখতে পায় ভূমি দুটো হাত শূন্যে বিস্তৃত করে খলখল করে হাসছে আর বলছে, কেন এলি এখানে? জানিস না কাটেরির জঙ্গলে ঢুকতে নেই? পালা পালা, পালি যা।
পলা উঠতে যাবে, আর ঠিক তখনই দেখতে পায় ওর সামনে গভীর খাদ আর পেছনে জলের শব্দ। ঘুরে পালাতে গিয়ে শ্যাওলা ধরা পথে পা পিছলে সেই গভীর খাদে শরীরটা পড়তেই হুড়মুড়িয়ে ঘুম ভেঙে উঠে বসল পলা। উফ, কি বিভৎস স্বপ্ন! এত ঠান্ডায় তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। তার বুকের ধুকপুকানি তখনও শুনতে পাচ্ছিল সে। একটা হুইসেলের শব্দ তাঁবুর বাইরে থেকে ভেসে আসছে। বাইরে এসে সে দেখতে পায় কুয়াশা এখনো কাটেনি। হাত ঘড়িতে সময় দেখে 7:30। গরম কফির মাগ পলার দিকে এগিয়ে দিয়ে শান্তনু জিজ্ঞেস করে, কিরে, তোকে এরকম দেখাচ্ছে কেন? একটা বিশ্রী স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। কি স্বপ্ন দেখলি? পলা হয়তো কথাটা শুনতে পায় না। সে তখনও তাকিয়ে রয়েছে জঙ্গলের দিকে। তার মাথার মধ্যে তখনও ঘুরছিল কাল রাত্রে ভৌমির সঙ্গে দেখা হওয়া আর কাটেরির জঙ্গলের কথাগুলো। আরুর থেকে আগে সে শুনেছিল এইসব ব্যাপারে, যদিও মন দিয়ে শোনেনি তখন। তবুও সাবকনসিয়াস মাইন্ড সবকিছু মিলিয়ে নিয়ে ওই বিভৎস স্বপ্নের জন্ম দিয়েছে নিশ্চয়ই। আর এই কথাটা মনে হতেই তার মুখে এক স্বস্তির রেখা ফুটে উঠেই আবারও মিলিয়ে গেল। শান্তনু আবারও প্রশ্ন করল, ওই পলা, কি ভাবছিস? না, কিছু না তো। কুয়াশা কাটিয়ে হালকা সূর্যের আলো উৎসাহী শিশুর মতো গাছের পাতার আড়াল থেকে উঁকি দিয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট রেডি। হারুর গলা শুনে সবাই একে একে জড়ো হচ্ছে। হাতে ধরা প্লেটে পাউরুটি, কলা আর ডিম সেদ্ধ। শান্তনু একটা পাউরুটির টুকরোতে কামড় দিতে দিতেই বলল, ঘন্টা দেড়েকের মধ্যে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব। আরও আমাদের গ্রুপটার সঙ্গে থাকবে, আর রণজার সঙ্গে থাকবে বাকি গ্রুপটা। সন্ধে নামার আগেই ওই 4টে 4:30 নাগাদ আমরা ফিরে আসব। যদি সেরকম কোনো এমার্জেন্সি হয়, জঙ্গলের মধ্যে তো আর টাওয়ার নেই, বাঁশির শব্দে অ্যালার্ট করতে থাকবি। ও চিন্তা নেই, আমার কাছে হাতিয়ার আছে বলেই একটা রিভলভার বার করে দেখালো। পলার সারা শরীরটা কেমন শিরশির করে উঠল। ও জানে রণজয়ের কাছেও এরকম একটা অস্ত্র রয়েছে। এই জঙ্গলের মধ্যে লোকজনের বিশেষ আনাগোনা নেই, আর সেখানে এতগুলো ছেলেমেয়ে, আর এই লোক দুটো রিভলভার নিয়ে ঘুরছে। পলার চিন্তাক্লিষ্ট মুখের অভিব্যক্তি শান্তনু বোধহয় পড়তে পেরেছিল। পলার কানের কাছে মুখ নিয়ে গিয়ে সে বলল, চিন্তা করিস না, এরাই এই কাজই করে। আর তাছাড়া ওটার লাইসেন্স আছে, কোনো চিন্তা নেই। তবুও সাবধান শান্তনুদা। চিন্তা করিস না। জলখাবারের শেষে ওরা যে যার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। ওয়াইল্ড ফটোগ্রাফির একটা অতি অবশ্যই নিয়ম হচ্ছে শান্ত থাকা। কিন্তু পলার আশেপাশে লোকজন নিজেদের মধ্যে এত কলকল করছে যে কোনো পশু পাখি ভয়ে এদিকে আসছিলই না। পলা একসময় বিরক্ত হয়ে নিজের দল থেকে বেশ খানিকটা দূরে সরে তার নিজের পছন্দসই জায়গা বেছে নিয়ে লেন্সের মধ্যে চোখ লাগিয়ে বসে রইল। এরপর অনন্তকাল অপেক্ষা। আরও আসার সময় বলেছিল এই ঝর্ণার কাছে দিনের বেলা অনেক ছোট ছোট পশু পাখি জল খেতে আসে। দিনের বেলা অনেক সময় হরিণও আসে। পলা দেখতে পেল দুখানা সম্বর হরিণ আশেপাশে সতর্ক দৃষ্টি চালিয়ে সেখানে উপস্থিত হয়ে পরম তৃপ্তিতে জল পান করছে। তারপরেই একখানা বড় গোছের হনুমান এসে ডাক ছাড়তেই আশপাশ থেকে আরো অনেকগুলো সমগোত্রীয় আওয়াজ ভেসে আসে। আর ঠিক তারপরেই আরো দু একটা পাখি আর নানান রকম ছোট ছোট পশুদের দেখতে পাওয়া গেল। এত পশু পাখি দেখে ছেলেমেয়েরা সব মন ভরে ছবি তুলছে। ক্যামেরার খটখট শব্দ থেকে থেকেই কানে আসছে। আরো কিছুটা দূরে দাঁড়িয়েছিল। ম্যাডাম, আমার একটা ছবি তুলে দেবেন? হারু
একটা সবজি রঙের অদ্ভুত চশমা চোখে দিয়ে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। পলার হাসি পেল। আরো মুখ তুলে তাকিয়ে আছে আকাশের দিকে। পলা একবার পিক করে হেসে ফেলে তারপরেই 2-3টে ছবি তুলে দিল আরু। বলল, ক্যাম্পে গিয়ে তোমার ফটোগুলো ট্রান্সফার করে দেব। আরুর মুখ দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ আনন্দ পেয়েছে। সারাটা দিন অনেক ছবি তুলে ছেলেমেয়েগুলো আনন্দের সঙ্গে আবারও ক্যাম্পে ফিরে এসে দেখতে পেল গরম গরম সাম্বার, ভাত আর পাঁপড় ভাজা রান্না হয়েছে। শীতের দুপুরে গরম গরম খাবার অমৃতের মতো। খাবার খেয়ে সবাই বিশ্রাম নিতে গেল। আজ অনেকগুলো ভালো ছবি উঠেছে। পলা বসে বসে সেই ছবিগুলোই দেখছিল। ওদের হাতে মাত্র আর কালকের দিনটা, তারপরেই ফেরা। তাঁবুর বাইরে থেকে শান্তনুর গলা শুনতে পেল সে। পলা, কি করছিস? ঘুমালি নাকি? ল্যাপটপ বন্ধ করে বাইরে এসে দেখল গরম গরম চপ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে শান্তনু। ওর পাশেই রণজয়। ওকে দেখেই পলার মুখের হাসি উধাও হয়ে গেল। শান্তনু জিজ্ঞেস করল, মেল পেয়েছিস? কোন মেল? নেট কাট করছে না তো। রণজয় সিগারেট খেতে একটু দূরে সরে গেছে। পলার কানের কাছে মুখ নিয়ে এসে শান্তনু জানালো, পরের প্রজেক্ট হেড তুই। রণ তোর আন্ডারে। জমে ক্ষীর অবস্থা ওর। পলার মোবাইলে নেটওয়ার্ক নেই, তাই শান্তনুর মোবাইল থেকে মেল পড়ে তার মন আনন্দে ভরে উঠল। তার 2 চোখে আনন্দ ফুটে উঠছে। পার্টি দিবি তো? একদম। বিকেলের পর থেকেই এই জায়গাটায় একটা অলসতা ঘিরে থাকে। কালকের মতো আজও বনফায়ারের পাশে বসেই সবাই গল্প করছিল। পলার ইচ্ছে করছিল আরেকবার জঙ্গলের ভেতরে গিয়ে ভৌমির সঙ্গে দেখা করে আসে, কিন্তু এরা কেউই যেতে দেবে না। বেলা পড়ে আসছে, আর সাথে শীতও বাড়ছে হু হু করে। আরুকে ডেকে পলা জিজ্ঞেস করল, আরু, কাল যেদিকে গিয়েছিলাম ওই রাস্তাটা মনে আছে? হ্যাঁ ম্যাডাম, এই দিক থেকে সিধা রাস্তা। যাবে আমার সঙ্গে? ওই দিকে না একজন ম্যাডাম থাকেন। ওদিকে একটা বড় পাখি আছে, সম্ভবত বিদেশি প্রজাতির। ওর কয়েকটা ছবি তুলতাম। কাল হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেলেও আজ অদ্ভুত একটা কৌতূহল হচ্ছে। चलिए मैडम, चलिए, लेकिन বেশিক্ষণ ওদিকে তাকা যাবে না ম্যাডাম। চলো না, তাড়াতাড়ি চলে আসবো। জঙ্গলের ভেতর দিয়ে সোজা পথ। ওরা ওখানে গিয়ে দেখতে পেল তাঁবু খালি। পলা চেঁচিয়ে ডাকতে লাগলো, ভৌমি, আয় ভৌমি। না, কেউ কোথাও নেই। আরু বলল, ভেরি ব্যাড লাক ম্যাডাম, মনে হয় অন্য কোথাও গেছে। চলিয়ে, সন্ধে নামছে। ঠিক তখনই পাখিটা ওদের মাথার উপর 1-2 বার চক্কর খেয়ে পাহাড়ের পেছনে ঝর্ণার দিকে চলে গেল। এই যে এই পাখিটার কথাই বলছিলাম। আরে বাপ রে, ইতনা বড় पंछी। কোন পাখি চিনতে পারলে? नहीं मैडम, लेकिन আমার দাদাজি বলতেন যে এ জঙ্গলে সে আছে যে অতীতের দরজা পেরিয়ে এসেছে। কে অতীতের দরজা পেরিয়ে এসেছে? वो तो पता नहीं मैडम। দাদাজি বয়স হয়েছে, মাথাটা বিগড়ে গেছে। ও কি বলে কিছু বোঝা যায় না। সময় থাকলে ওর সঙ্গে ঠিক একবার দেখা করতাম। ম্লান হাসি ফুটে উঠল আরুর মুখে। পরের দিন সকালটা শুরু হলো একদম অন্যরকম ভাবে। ঘুম থেকে উঠেই সবাই তৈরি হচ্ছিল, কিন্তু ঘুম থেকে উঠেই পলা একটা কাণ্ড করে বসল। কাল রাত্রে বৃষ্টি হয়েছিল। তাঁবুর বাইরে বেরোনোর পর পা পিছলে একটা বড় পাথরে পা পড়তেই গোড়ালিটা মুচকে যায় তার। যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে পলা। সাথে সাথেই আশপাশ থেকে সবাই ছুটে আসে। কয়েক মিনিটের মধ্যেই গোড়ালি ফুলে উঠল পলার। সাথে আনা পেন কিলার আর ব্যথা কমানোর স্প্রে দিয়ে পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেয় শান্তনু। বিছানায় শুয়েছিল পলা। পেন কিলার খাবার পর
ব্যথাটা খানিকটা কমেছে, কিন্তু সে এখন টেন্টের মধ্যে একা একা বসে। চোখ ফেটে জল বেরিয়ে আসে তার। কিছুক্ষণ পর ধীরে ধীরে বাইরে এলো পলা। সবাই রেডি হয়ে গিয়েছে আজকের জন্য। শান্তনু এগিয়ে এসে বলল, তুই আজ রেস্ট কর, আমরা আসি। ম্লান হেসে মাথা নাড়ল পলা। সবাই বেরিয়ে যেতেই আশপাশ একেবারে নিস্তব্ধ হয়ে আসলো। সূর্যটা এখন মাথার উপর। পলা কিছুক্ষণ মোবাইলে খুটখাট করল। নেটওয়ার্ক এখনো আসেনি। হালকা হালকা খিদে পাচ্ছিল। ওদের ফিরে আসতে আরো ঘন্টা চারেক দেরি আছে। তাঁবুতে এখন একমাত্র নরাত্মক আছে। পলা বেরিয়ে এসে দেখতে পেল নরাত্মক টেন্টের দিকে তাকিয়ে। পলাকে দেখতে পেয়ে চোখ নামিয়ে নিয়ে জিজ্ঞেস করল, आपका दर्द कम हुआ? হ্যাঁ, একটু কম আছে। आज का दिन तो बर्बाद हो गया। पर কি? এ পাশে একটা জায়গা আছে, আরও ওদিকটা চেনে না, যাবেন আমার সঙ্গে? ওখানে জংলি জানোয়ার তেমন পাবেন না, কিন্তু সিনারি একদম দেখার মতো। যাবেন? পলা তার পায়ের ফোলা অংশের দিকে একবার তাকিয়ে বলল, পায়ে তো ব্যথা, বেশি হাঁটতে পারবো না। বেশি উঁচু নয়, ওইখান থেকে জাস্ট দেখবেন এ হেভি ভিউ। জায়গাটা যখন এত ভালো, তাহলে ওখানে বাকিদের নিয়ে যাওনি কেন? বলেছিলাম তো ম্যাডাম, কিন্তু রনু স্যার বলল ওখানে জঙ্গলি পশু পাখি খুব একটা আসে না, শুধু পাহাড় আর খাদ, তাই ওদিকে গিয়ে কোনো লাভ নেই। পলা মনে মনে ভাবল, এই জঙ্গলে 4-5 ঘন্টা বসে থাকার চাইতে ঘুরে আসাই ভালো। কিন্তু আমার পায়ের অবস্থা তো ভালো নয়, একটা লাঠি লাগবে হাঁটতে। গাছের ডাল ভেঙে একটা লাঠি বানিয়ে দিল নরাত্মক। টর্চ আর একটা ব্যাগের মধ্যে কিছু শুকনো খাবার নিয়ে ওরা জঙ্গলে সম্পূর্ণ অন্য একটা দিকে হাঁটতে শুরু করলো। এখানকার গাছগুলো এতটাই ঘন যে দিনের বেলাতেও টর্চ জ্বালিয়ে পথ চলতে হচ্ছে। আর এই পথ বেশ উঁচু নিচু পাথরে ভরা। খুব সাবধানে হাঁটছিল পলা। খানিকক্ষণ চলার পর জলের শব্দ পেয়ে নরাত্মক বলল, ঝর্ণার কাছে এসে গেছি আমরা। যদি কপাল ভালো থাকে কয়েকটা পশু পাখির দেখা পেয়েও যেতে পারেন। ইস, পলার আফসোস হলো, যদি ক্যামেরাটা সঙ্গে আনা যেত। খানিক দূর এগোতেই ওরা দেখতে পেল সামনে একটা উঁচু পাহাড়। তার গায়ে সবুজ রঙের গাছগুলোকে দূর থেকে দেখে মনে হচ্ছিল সবজি রঙের ঘাগরা পরে দাঁড়িয়ে আছে। হঠাৎ নরাত্মক পলার হাতটা ধরে বলল, আর একটু কাছে এসে দেখুন ম্যাডাম। পলা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমার হাত ধরতে হবে না, আমি পারবো। নরাত্মক আর কিছু না বলে খাদের দিকে এগিয়ে গেল। খানিকটা দূর থেকে খাদের দিকে তাকিয়ে পলার সারা শরীর কেমন যেন কেঁপে উঠল। এত গভীর খাদ! তার সারা শরীর কাঁপছিল। সে আশেপাশে তাকিয়ে দেখল এই খাদটাকে স্বপ্নে দেখেছিল সে। খাদের দিকে সামান্য ঝুঁকে দেখতেই তার মাথা টলে উঠল। নরাত্মক নিশ্চলভাবে খাদের একেবারে কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। পলার অস্বস্তি ক্রমশ বাড়ছিল। উল্টো দিকের পাহাড়ের গায়ে তখন যেন সবুজ রং মুছে গিয়ে একটা কালো রঙের আস্তরণ পড়েছে। আকাশ মেঘে ঢেকে গিয়েছে, যে কোনো মুহূর্তে সজোরে বৃষ্টি নামবে। নরাত্মক, তাড়াতাড়ি ফিরে চলো, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর আমার পায়ের অবস্থাও ঠিক নেই। এত তাড়া কিসের? জায়গাটা খুব সুন্দর, দেখুন না ম্যাডাম। আমি বলছি তুমি এক্ষুনি ক্যাম্পে নিয়ে চলো, আমার শরীর ভালো লাগছে না। উত্তেজনার বশে পলা এগোতে যাবে, আর ঠিক তখনই পায়ের নিচে একটা পাথর বেকাদায় পড়ে যেতেই আবারও ব্যথা পেয়ে মোচড় লাগলো পলার। পায়ের ব্যথায় সারা শরীর কেমন যেন দুলে উঠল তার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
পা ধরে মাটিতে বসে পড়ল সে। পলা দেখতে পেল নরাত্মক নির্বিকার চিত্তে ওর দিকে তাকিয়ে রয়েছে। আমি আমি উঠতে পারছি না, হেল্প মি প্লিজ। নরাত্মক খানিকক্ষণ ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে কুটিল একটা হাসি হেসে কিছু না বলে উল্টো দিকের পথ ধরে ছুটতে শুরু করল। অবাক হয়ে চিৎকার করে উঠল পলা। আমাকে আমাকে এখানে পেলে কোথায় যাচ্ছ তুমি? আমি আমি কিভাবে ক্যাম্পে ফিরবো? কথাটা শুনতে পেয়ে থেমে গেল নরাত্মক। পেছন দিকে একবার মুখ ফিরিয়ে বলল, আপনাকে এখানে আনা আমার কাজ ছিল, আমার কাজ এখন শেষ। আর হ্যাঁ, সকালবেলা আপনার পা মুচকে যাওয়ার কারণও আমিই ছিলাম। আপনার তাঁবুর বাইরে আমি তেল ফেলে রেখেছিলাম। পলা অবাক হয়ে দেখতে পেল ছেলেটা ঘন বনের আড়ালে কোথায় যেন মিলিয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে এলো মেয়েটার। অন্ধকার নেমে এসেছে চারপাশে। বৃষ্টি এখনো আসেনি, কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। চোখ ফেটে জল বেরিয়ে আসে তার। মন শঙ্কিত হয়ে ওঠে নরাত্মকের শেষ কথাটা মনে পড়তেই। নিজের অজান্তেই এ কোন ষড়যন্ত্রের মধ্যে এসে পড়ল সে। কোনো মতে পাশের গাছটাকে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল পলা, কিন্তু পায়ের যন্ত্রণাটা এতটাই বেশি যে এক পাও হাঁটতে পারছে না সে। দাঁড়িয়ে থাকার উপায় নেই। এর মধ্যেই আকাশ থেকে বড় বড় বৃষ্টির ফোঁটা নামতে শুরু করল। এখানে যদি এভাবে বসে থাকে তাহলে নিউমোনিয়া হতে বাধ্য। মাথা ঠান্ডা করে আগে ক্যাম্পে ফিরতে হবে, তারপর অন্য ব্যবস্থা। আর নরাত্মকের ব্যবস্থা তারপর করা যাবে। লাঠিটা পাশেই পড়েছিল, সেটা ভর দিয়ে কোনো মতে এক পা ফেলল। আর ঠিক তখনই তার মনে হলো সারা শরীরে ব্যথাটা যেন শিকলের মতো তাকে পেঁচিয়ে ধরল। এত তাড়া কিসের পলা? পেছন ফিরেই পলা দেখতে পায় শান্তনু দাঁড়িয়ে। শান্তনুকে দেখতে পেয়ে ধরে প্রাণ ফিরে এলো পলার। তুমি তুমি জানো দাদা, নরাত্মক। তারপরেই পলা আর কিছু বলতে পারল না। দেখল শান্তনুর পেছনে দাঁড়িয়ে রয়েছে রণজয় আর নরাত্মক। ওদের চোখে মুখে এক কুটিল হাসি। পলা কিছু বলার আগেই ওরা পলার হাত পেছন থেকে বেঁধে পাঁজা কোলা করে কোথায় যেন নিয়ে চলল ওদের সাথে। মুখ থেকে একটা শব্দ বের করার উপায় নেই। তার মুখ কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছে। পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকে পলাকে ছুঁড়ে ফেলে দিল রণজয়। পাথরের মেঝেতে লেগে হাত পা কেটে গেল পলার। তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। একটু একটু জলের দরকার। কিন্তু বাইরে থেকে রণজয়ের গলা শুনতে পেল সে। তুই শিওর এখানে কেউ আসে না? আরে আমি এখানে বেশ কয়েকবার ঘুরে গেছি, এখানে কেউ আসে না। আর তাছাড়া আপনার তো আর সারা রাত সময় লাগবে না স্যার। ইঙ্গিতটা এতখানি বিশ্রী যে পলা সারা শরীর কেঁপে উঠল। কান্নায় গলা বুঝে এলো তার। যে শান্তনু তাকে ও এতটা বিশ্বাস করত, সেও এরকমটা করতে পারল। রণজয় গায়ের জামা খুলে ফেলেছে। পলার দিকে একবার তাকিয়ে শান্তনুর দিকে ফিরে এসে বলল, কিরে শান্তনু, আসবি নাকি? না ভাই, আমার এসবের ইচ্ছা নেই। আর উনি আমাদের আপকামিং প্রজেক্ট হেড, তুই ওকে অ্যাসিস্ট করবি। আমি তো সামান্য কর্মচারী মাত্র। এ সমস্ত কথা ওর কানে যেন গরম শীষে ঢেলে দিচ্ছিল। ভালো মুখোশের আড়ালে এরা আসলে কারা? পলা নিজেকে মুক্ত করার জন্য ছটফট করতে লাগলো। ওর চুলের মুঠি হাতে ধরে রণজয় দাঁতে দাঁত চেপে বলল, বেশি বেগরবাই করলে সোজা খাদে ফেলে দেব। ওখান থেকে পরের প্রজেক্ট লিড করো। শান্তনু হিন্দি গানের সুর গুনগুন করতে করতে জঙ্গলের ভেতর মিলিয়ে গেল।
পলার চোখে এখন মৃত্যু ভয় দেখা দিয়েছে। রণজয়কে দেখে মনে হচ্ছে জলের মধ্যে ভেসে থাকা সেই কুমিরের মতো। সে নগ্ন হয়ে পলার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা বিশ্রী গ্যাঁ গ্যাঁ শব্দ ভেসে আসে। তার সাথে সাথে নরাত্মকের পরিত্রাহী চিৎকার শুনতে পাওয়া যায়। মাটি থেকে প্যান্ট তুলে পরে নিয়ে বাইরে বেরিয়ে আসে রণজয়। বাইরে এসে দেখতে পায় একটা বিশাল পাখি বড় ডানা মেলে মাথার উপর উড়ে বেড়াচ্ছে। পায়ের বাঁকানো নখগুলো যেন তীক্ষ্ণ ছুরির ফলার মতো, চোখে ক্রূর চাহনি। রণজয় তার প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে সেই পাখিটার দিকে তাক করল। পলা ততক্ষণে নিজের হাতের বাঁধন খুলে ফেলেছে। কোনো মতে উঠে দাঁড়িয়ে দুহাতে যত জোর আছে সেই শক্তি দিয়ে পেছন থেকে ধাক্কা দিল। আচমকা ধাক্কায় রণজয়ের হাতের অস্ত্র ছিটকে পড়ল জঙ্গলের ভেতর। আর ঠিক তখনই পলা দেখতে পেল সেই পাখিটা তার ধারালো নখ দিয়ে রণজয়ের মুখে শরীরে আঁচড় বসিয়ে দিল। যন্ত্রণার চোটে চিৎকার করে উঠল রণজয়। পলা পাথরের মতো দাঁড়িয়ে দেখতে লাগলো সবটা। রণজয়ের বিকট চিৎকার যেন তাকে বিচলিত করতে পারছে না। পাখিটা বিকট শব্দ করে ছুটে আসে। রণজয়ের শরীর ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সেই দিন বুঝতে না পারলেও আজ পলা স্পষ্ট দেখেছে এক অতিকায় শকুন, সাধারণ শকুনের চাইতে প্রায় 5 গুণ বড়। আমায় বাঁচাও, আমি ভুল করেছি, পলা এই পাখিটা হাত থেকে আমাকে বাঁচাও। পলা দেখতে পেল ঈগল যেভাবে শিকার ধরে, পাখিটাও রণজয়ের দেহটা ঠিক সেইভাবে দু পায়ে নিয়ে খাদের দিকে উড়ে চলল। একটা গাছের আড়ালে লুকিয়ে যায় পলা। অন্ধকার মেঘে একটা শ্যাওলা মাখা শরীর পাহাড়ের খাদ থেকে উঠে এসেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল কোনো সরীসৃপ জাতীয় কিছু। শকুনটা রণজয়ের শরীরটা ছুড়ে দিল সরীসৃপের মুখের সামনে। অজান্তেই পলার মুখ ফুটে বেরিয়ে আসলো, কাটেরি। রণজয় পাথরের মতো নিশ্চল, নড়ার শক্তি নেই। ধীরে ধীরে কাটেরি মুখে করে টেনে নিয়ে গেল রণজয়কে ওই গভীর খাদের অতলে। চারিদিক নিস্তব্ধ, কেবল বৃষ্টির টুপটাপ শব্দ ভেসে আসছে দূর থেকে। পেছন ফিরে গুহার দিকে তাকিয়ে মনে হলো কেউ যেন সেখানে দাঁড়িয়ে রয়েছে। পলা ছুটে যায় সেদিকে। মনে হলো সেই চীনা মুখটা এক ঝলক দেখতে পেল সে। গুহার ভেতর থেকে বেরিয়ে এলো সেই পাখিটার তীক্ষ্ণ স্বর। পলার সাহস পেল না। গুহার বাইরেই জ্ঞান হারিয়ে ফেলল সে। मैडम जी, ओ मैडम जी, मैडम जी, अरे इधर ओ मैडम जी। আরুর গলার শব্দ শুনে চোখ খুলে তাকালো পলা। ক্যাম্পেরই কয়েকজন ছেলে মেয়ে আর পুলিশ দাঁড়িয়ে। পলাকে তারা ধরাধরি করে তুলল। সবার চোখে মুখে অনেক প্রশ্ন। শান্তনু আর নরাত্মকের ক্ষতবিক্ষত শরীর জঙ্গলের একপাশে পড়ে রয়েছে। সবার মুখেই ভয় বিরাজ করছে। এদিকটা কাটেরির জঙ্গল। পুলিশ দুজন নিজেদের মধ্যে আলোচনা করছিল। ভাষা ভাষা কয়েকটা শব্দ কানে আসছিল পলার। कटेरी वो लड़के को ले गया। अरे अब तो वो बॉडी भी नहीं मिलेगा। हाँ बात तो सही, अब क्या होगा? अब क्या होगा वही तो। পলা অসহায় চোখে তাকিয়ে থাকলো সবার দিকে। ওর ছেঁড়া জামা আর কাঁধের দিকে আঁচড়ের চিহ্ন দেখে কারোরই জানতে বাকি নেই যে এখানে ঠিক কি হয়েছিল। আরো একটা চাদর এগিয়ে দিল ওর দিকে। সেটা গায়ে জড়িয়ে নিতেই পলার মনে হলো তার সারা শরীর কাঁপিয়ে জ্বর আসছে। পুলিশ অফিসার আরুর উদ্দেশ্যে বলল, अस्पताल तो बहुत दूर है, तुम अपने घर ले जाओ, मैं डॉक्टर साहब को भेजता हूँ।
পুলিশের জিপে ওদের আরুর বাড়িতে নামিয়ে দেওয়ার পর আর কিছুই মনে নেই বলার। পরদিন দুপুরে ঘুম থেকে উঠে সে দেখতে পেল আরুর বাড়ির উঠোনে অচেনা একটা মুখ তার দিকে জুলজুলে চোখে তাকিয়ে। আঁতকে ওঠে মেয়েটা। আরু পাশ থেকে বলল, ও ডরনা নেই দিদি, ও আমার দাদাজি আছে, যার কথা তোমায় বলেছিলাম। আর তুমি বলেছিলে না সময় পেলে দেখা করবে, এই দেখো সময় মিল গিয়া। কথাটা বলেই থেমে গেল আরু। সে বুঝতে পারল বেফাঁস মন্তব্য করে ফেলেছে। পলা ম্লান হেসে উত্তর দিল, আজকে ফিরে যেতে চাই আরু, ব্যবস্থা করতে পারবে? ও পুলিশ সাহেব थोड़ी देर में আসবেন আর ফোনে বললেন যে আপনার প্লেনের টিকিট কাটা হয়ে গেছে। পলা উঠে যাবে আর ঠিক তখনই দাদাজি হাত নেড়ে ডাকলেন। পলা উঠে গিয়ে বৃদ্ধের কাছে বসে। তার চামড়ায় অসংখ্য বলি রেখা, কুঁচকে আসা চামড়ায় ছোট ছোট চোখ দুটো দিয়ে পলার দিকে তাকিয়ে সে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, কাঠেরিকে দেখেছ? সমস্ত ঘটনাগুলো মনে পড়তেই মেয়েটা কেমন যেন কোঁকড়ে যায়। তবুও ভয়ে ভয়ে মাথা নেড়ে বলল, একবার দেখেছি, বিশ্রী একটা শ্যাওলা ধরা পিচ্ছিল শরীরের সরীসৃপ। বৃদ্ধ আরো একটু এগিয়ে আসে, প্রশ্ন করে, ও রুকে দেখনি? পলার ভ্রু কুঁচকে যায়। আরুর দিকে তাকিয়ে দেখে, কিন্তু সে অন্য কাজে ব্যস্ত। এদিককার কথাবার্তা তার কানে পৌঁছায়নি। পলা জিজ্ঞেস করে, কার কথা বলছেন? মাকে দেখতে পাওনি? আমাদের মা আর ওর পেয়ারাদার জটায়ু, ওরা তো ওই জঙ্গলের আত্মা, দেখতে পাওনি? পলার সারা শরীর কাঁপছিল। ভৌমি নামের অর্থ এখন সে বুঝেছে। হারুর দিকে ছুটে গিয়ে ওর দুটো হাত ধরে পলা বলল, ভাই ভাই, আর একবার আমায় ওই জঙ্গলে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কেন দিদি? বৃদ্ধ বার কয়েক কেসে উঠল। লাভ নেই, ওদিকে গিয়ে আর লাভ নেই। ও বিটিয়া একেবারের বেশি কাউকে দেখা দেয় না। হারু দাদাজির দিকে এক ঝলক তাকিয়ে পলাকে বলতে লাগলো, দিদি मैंने कहा था ना, দাদাজির মাথা খারাপ হয়ে গেছে। অনেক বছর আগে আমার পিসি আর দাদাজি একদিন ওই জঙ্গলে বিপদে পড়েছিল। পিসি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে কতগুলো খারাপ লোকের পাল্লায় পড়েছিল। পিসি কোনো মতে পালিয়ে আসে, কিন্তু দাদাজি ওই জঙ্গলে পথ ভুলে ঘুরতে থাকে। আগলে দিন সকালে ওই খাদের সামনে ওকে বেহুশ অবস্থায় পাওয়া যায়। কিছু একটা দেখেছিল এই জঙ্গলে। लगता है कि ऐसे गुड स्पिरिट दादाजी के कटेरिर हाथ থেকে রক্ষা করেছিল। তারপর থেকে ওর মাথাটা বিগড়ে গেছে। ওর কথায় কিছু মনে করবে না, ও कुछ भी बोलते रहते हैं। পলা আরো কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক এমন সময় বাইরে থেকে হর্নের শব্দ ভেসে এলো। পুলিশের জিপ এসেছে। পাহাড়ি পথ বেয়ে নেমে চলেছে গাড়িটা। কাটেরির জঙ্গলের মাথায় চক্রাকারে কতগুলো পাখি ঘুরছে। পলা সেদিকে এক দৃষ্টে তাকিয়ে মনে মনে ভাবে, আর একবার যদি। তখনই ক্যাঁ ক্যাঁ শব্দে কয়েকটা পাখি উড়ে যায় খাদের দিকে। জঙ্গলের দিকে তাকিয়ে পলা মনে মনে ভাবতে থাকে, আমায় আবার ফিরতে হবে। কাটেরি জঙ্গলের রহস্য উন্মোচন না করা অবধি আমার শান্তি নেই।
শুনছিলেন আজকের গল্প অনিন্দিতা নাথের কলমে কাটেরি। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত এবং পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আজ আসি, আবারও দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।